লাডাটা ছিল প্রায় ৭৫ ফুট। তো ৭৫ ফুট কত উঁচু হয় এবার আপনি অনুমান করে নেন। ৭৫ ফুটে আমার তো মানে 10 তলা বিল্ডিংয়ে আপনারা উঠতে পারবেন যদি ভুল না করে থাকি। যদি ভুল করি তাহলে কমেন্ট করে জানেন। তো এই ছিল ভিতরের অবস্থা সব যন্ত্রপাতি। এখন আমি তো আসলে জানি না এগুলোর নাম কি। তারপর আমি যতদূর আপনাদেরকে দেখাই, আপনারা যারা দেখছেন এই ভিডিওটা যদি কোনো ফায়ার ট্রাকে কাজ করে থাকেন, ফায়ার রেস্কিউ টিমে, তো আপনারা নিশ্চয়ই জানবেন এখানে যা যন্ত্রপাতি দেখাচ্ছে এগুলো আসলে কি। তবে আপনারা কম বেশি শুনবেন যে আমেরিকার এই ফায়ার ফাইটার হলো পৃথিবীর মানে সবচাইতে ট্রেন্ড আপ, মানে কী বলবো, খুবই দক্ষ, যারা যে কোনো পজিশনে যে কোনো সিচুয়েশনে কাজ করতে পারে। তো তাদের জন্য এই ফায়ার ট্রাকটা ডিজাইন করা, এবং এক একটা ট্রাকের দাম উনি তো বলো $1.5 মিলিয়ন। যদি আমি গুগলে কিছুক্ষণ আগে দেখছি প্রায় মিনিমাম $7.5 লাখ। তো এখানে হলো ফায়ার ট্রাকের চাকার অবস্থা, বিশাল বড় বড় চাকা। আর এটা হলো তাদের স্টিয়ারিং হুইল সিট, এখানে বসে তারা ড্রাইভ করে। তো এখানে বিভিন্ন কম্পিউটার লাগানো আছে, জিপিএস টিপিএস সব কিছু ওখানে আছে। আর উপরে মাথার নিচে ডাইনে বাই ওয়ারলেস আর ওয়্যারলেস। And then obviously your AC, your main radio that you can use to talk to dispatch. We have a map book in case the computer goes down. We have a backup for our actual map to see how to get there. তো এখানে ফায়ার ফাইটারে যে আছে যারা কাজ করে এরা কিন্তু প্যারামেডিক্স, মানে অর্ধ ডক্টর। ছোটোখাটো মানে মেডিকেল টেস্টটা তারা গাড়িতে বসে করতে পারে, আর তারা সেই দুঃসাহসিক আগুনের ভিতরে মানুষকে উদ্ধার করে নিয়ে আসে। এখন বাংলাদেশে যারা ফায়ার ফাইটার আছে, আমি যতদূর জানি এই ফায়ার ফাইটাররা শুধু আগুনের ভিতরে গিয়ে কাজ করতেই অভ্যস্ত, কিন্তু এই অসুস্থ মানুষ রোগী যখন তারা নিয়ে আসবে তখন এটা তারা হ্যান্ডেল মনে হয় না করতে পারে। যদি আমি এটা ভুল করে থাকি আমাকে কমেন্ট করে জানেন এই ভিডিওটা নিচে। তো সম্ভবত তারা এই যে অ্যাম্বুলেন্স রয়েছে, অ্যাম্বুলেন্সের ভিতরে হয়তোবা ডক্টর থাকে, হয়তোবা তাদের সাহায্য নিয়ে থাকে। কিন্তু আমেরিকাতে ফায়ার ডিপার্টমেন্টের যেসব ছেলেমেয়েরা কাজ করে তারা নিজেরাই এক একজন ফায়ার ফাইটার এবং নিজেরাই এক একজন প্যারামেডিক্স, অর্থাৎ অর্ধ ডক্টর। As well, because there's Okay. actually some. Why are they for? They are dangerous weapon. I'm sorry. Why are they for? It looks like very dangerous. These are forcible entry tools. So that you can break something to get it in yeah, there, certainly, because you got to think. With every fire, the doors may not be unlocked. Perhaps we may have to force our way into a structure or into a car. I mean. ওকে বন্ধুরা, এই ছিল অবস্থা। তো ওর নাম হলো মার্ক আর এর নাম হলো র্যান্ডি। তারা দুজনে আমাদেরকে খুব সুন্দর করে সব কিছু ঘুরে টুরে দেখালে। এটি হলো সেই স্ট্রেচার, যে কোনো বিপদের মুহূর্তে আপনারা যখন রাস্তাঘাটে এভাবে করে থাকেন, অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ হচ্ছে বা চেস্ট পেইন, হার্ট স্ট্রোক করেছে, তো তখন তারা ছুটে যায়, দৌড়ে গিয়ে এই ধরনের স্ট্রেচ দিয়ে আপনাকে নিয়ে আসে। এখন এখানে তাদের এই যে এটা হলো ইকেজি মেশিন। তো আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি না, ব্লক কোথায় কী অবস্থায় আছে, এখানে তারা সেটা দেখতে পায়, দেখে হসপিটালের সাথে দ্রুত কমিউনিকেট করে। যদি কোনো কারণে আপনার হেলিকপ্টার প্রয়োজন হয় তাহলে তারা হেলিকপ্টার নিয়ে আসবে। আর এখানে সব যন্ত্রপাতি এখানে রাখা আছে। আর এটা হলো what is this for? Like communicating to... So that's the same computer that we have up front. I see. We can have our patient care reports on there. So we write exactly what happened in the call and document what's going on. তো এই যে কম্পিউটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সের ভিতরে, তো So it's the same kind of setup as engine, except there's no water tank on here. This is where we transport patients if we need to. Again, you're gonna have your gauges so that you know how fast you're going. You're gonna have your lights and sirens over here. This is a computer that you can kind of control, like more lights and more different types of sirens that we can do. We have our remotes for different areas, like if we need to get to an apartment complex, stuff like that we need quick access to. Our computer that we use for our GPS and for our calls to receive it. আর যেভাবে ওয়েল ট্রেন করা, মানে বুঝতে পারছেন 2 থেকে 3 বছর আমেরিকান ট্রেন নিতে হয়, তাদেরকে ট্রেন্ড আপ হতে হয় এই ধরনের জবে আসার জন্য। তো অন্য কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমেরিকাতে এই ধরনের ফায়ার ফাইটার যারা হয় তারা কী ধরনের ট্রেনিং নেয়, হয়তো সেই ট্রেনিং সেন্টারের আশেপাশে গিয়ে আর আমি অনুমতি নিয়ে সেই ট্রেনটা কীভাবে নেয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি তারা আমাকে সেটা ভিডিও করতে দেয়। আজকের মতো আজকে যেভাবে সব কিছু খুলে খেলে আমাকে দিছে, তার ফলে আমেরিকাতে এত দুর্ঘটনা ঘটলো সচরাচর কিন্তু মানুষ খুব কম মরে। কারণ হলে এই যে প্রিপারেশনের কারণ। এখন বাংলাদেশে একটা মানুষকে কোনো গাড়ির ভিতরে যদি দুর্ঘটনায় পড়ে সেখান থেকে টাইনা হাইসরা বের করতে করতে মানুষটা মারা যায়, কিন্তু এখানে মানুষের জীবনের অনেক মূল্য দেওয়া হয়। সেই মানুষটাকে কী করে ভিতর থেকে বের করে দ্রুত তাকে ট্রিটমেন্টে আনা হবে 5, 10, 20 মিনিটের ভিতরে, সেটা সব ধরনের টেকনোলজি এদের রয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয় না। তো যার ফলে বাংলাদেশে যারা কিনা এই ধরনের অ্যাক্সিডেন্টের মুখে পড়ে তো তারা ওই হসপিটালে যাওয়ার পর তাদের ট্রিটমেন্ট শুরু হয়, আর অর্ধেক পথেই রাস্তার পথে বহু মানুষ মারা যায়। যেটা আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো। যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ। তো
তো আপনারা তো ভাই বহুত কিছু জানতে চান আমার কাছে, তো আর আমিও চেষ্টা করি আপনাদেরকে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে যা পারি আপনাদেরকে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে জজ ভাই আমেরিকার ফায়ার ডিপার্টমেন্ট একটুখানি দেখান, মানে আগুন লেগে গেলে যারা কিনা ঝাঁপায় পড়ে ট্রাক নিয়ে, আপনারা তো জানেনই সেই দুঃসাহসিক সোলজারদের একটুখানি দেখান। And there's a supply line here and in the back that you can. So pull from when the hydrant. truck is here, how did you get the water? It's somewhere from here or from How do outside you put take it the in, water? or how do you put it in? Yes. So we would connect this line to a hydrant. We would run it from the hydrant into here, open it, and that would fill it up. I see. So there's typically for the plumbing you have an intake and a discharge, right? So your intakes are going to be these two. Your discharges, which you're discharging water from, are going to be these. So you can connect that to if you want to fight fire. You have not injured before, right? Nothing that's kept me out of work. Just minor, things. Right. But So these are all, this is the steps so you can go up. yep. So how many people are here in this station? Let's see, five. Five right people. now. So you have 2 trucks, right? 2 on the ambulance, and then we have 3 on this ladder truck right here. Beautiful. So as we move back here, What are they? Oh, I see. many Yeah. assortments of 24-foot extension ladders, 16-foot roof ladders. So you have so many ladders. I think you have one on top, one is on here. Correct. Oh, would you mind to show me the inside of your fire? I mean the ambulance. Is it possible? Yeah, certainly. Certainly. Yeah, just for 2 minutes. I can tell you the Back when rest I'm of up- the things on here as well, because there's Okay. actually some. Others. Working my way around. Why are they for? They are dangerous weapon. I'm sorry. Why are they for? It looks So- like very dangerous. These are forcible entry tools. So that you can break something to get it in yeah, there, certainly, right? because you got to think, with every fire, the doors may not be unlocked. Perhaps we may have to force our way into a structure or into a car. I mean, just basically to get into places that we can't get into normally through conventional means. So any of you can drive this truck, right? We're all Any of you. certified. All you are trained to drive this truck, right? Yeah, we're certified too. Some others. I noticed that when you drive is very desperate and you are whistling and just running, go through and passing through Well, everything. There's a systematic method that we do to keep it safe for the public and for ourselves as well. Right. Because obviously we need to get to the call safely. Because if we don't, then it's going to take even more time for that person to have an emergency to get help. Right. So we have a very systematic method. We're always communicating. The officer can kind of tell the driver, "Hey, you're clear right." Driver can see clear left. Have the sirens on, the lights on. It's a very organized. It's controlled chaos. Yeah, it seems chaotic, but it's controlled. Okay, thank you very much for showing this track. I think I covered up everything, and please show me the inside of this ambulance, paramedic ambulance. Yes. তো বন্ধুরা এটা হলো প্যারামেডিক্স, অর্থাৎ কারো যদি হার্ট অ্যাটাক হয় বা অন্য কোনো বিপদ হয় বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে তো স্বাভাবিকভাবে তাকে অ্যাম্বুলেন্সে নিতে হবে। তো এটা হলো আমেরিকার ফায়ার ডিপার্টমেন্টের একটি You অ্যাম্বুলেন্স। want to look at this Well, one? look at this. This is Okay, that's it. This is a reserve spare apparatus. That's fine, no problem. This is our in-service rescue. So I'll let Mark show you through this one. So this is our rescue. This is probably one of the busiest, if not the busiest, in the city. So it's the same kind of setup as our engine, except there's no water tank on here. This is where we transport patients if we need to. Again, you're going to have your gauges to let you know how fast you're going. You're going to have your lights and sirens over here. This is a computer that you can kind of control, like more lights and more different types of sirens that we can do. We have our remotes for different areas, like if we need to get to an apartment complex, stuff like that we need quick access to. Our computer that we use for our GPS and for our calls to receive it. And then obviously your AC. Your main radio that you can use to talk to dispatch. We have a map book in case the computer goes down. We have a backup for our actual map to see how to get there. Gloves, mask, and then we have a lot of the best stuff, honestly. All right, okay, so let's see what you have here. So you have a big oxygen cylinder. Yeah, so here you're gonna have your oxygen tank. So this is oxygen that we can feed into the apparatus and give it to our patients.
You have your backboards. You have a scoop stretcher to lift patients off the ground. A couple life safety life jackets up top in case we need to. Moving on, we have a C-collar bag, a KED device. This is exactly what it is. This is much more geared towards patient care. I see. So of course we still carry. Even you do not need it, but anyway, you have it. Well, we do because think a lot of times think about coming back from a hospital, right? If there's a fire that's out against dispatch, you might be the closest one because you're already on the road, you're already driving, and you might be the closest one. So we have to be ready for anything. So we have a water can, we have a set of irons, we have our gear, so we can quickly get inside somewhere, save a patient if they need to, or. So we still have a capability to fight fire off the Right. Would you mind to hold my camera when I'm talking to him? All right. Okay. So now show me what is inside of here. Now show my camera. Okay. Okay. You will see this video tomorrow on YouTube. So here you have the main parts that I was Can you talking light about. up? Possible? Unbelievable. How many years you are working in this department? 3 years now? Yes, sir. So here you're gonna have your main stuff that you have, right? So you have your stretcher, which you put the patient on. We have our kits, which is what we call. So this is our airway kit. This is our drug box, our life pack. So all these we can use to take into somebody's house or apartment I see, complex, yes. or even an office that need help in their help. And you have the EKG machine or something like that? Yeah, the life pack. It's right there. Yeah. So when you have a chest patient or somebody, then you can do the ECG, EKG, something like that, right? Yes, And then exactly. you can send the report to the hospital right away or something. So yeah, we do a radio report to the hospital and let them know what we have, so they all You know can we're read the coming. report. We can interpret it. Yes, sir. You can Yes, interpret, you can read it. yes, we can interpret it. Yes. But different stuff. This is more, like he has said, more toward patient care and making sure we can What is stabilize. inside of it? So this is our drug box. So typically try not to touch anything because it's dirty. We should be having gloves if anything. It's a Soap, I can seal or some other stuff. it's a sterile environment, but because we do have sick patients It's, and it's sick emergency people in here, It's emergency care, so a lot of times. I'd recommend is keeping your hands to your side. Yeah. So again, you have different types of drugs. You have another drug box, a glucose monitor, an IO, some saline bags, IV stuff ready to go. Again, for emergency medicine, to stay help And how stabilize many somebody. people stay in the truck in the emergency? Like 3 people, as you said. So One is driving, 2 so, is in. so it's 2. So you have one driving, and then you have the other paramedic that's typically riding right. But again, if it's a severe call, we'll dispatch the truck as well in case we need more personnel on scene. We can always have one of them ride with us to the hospital if need be, if it's a critical call. Depending on the state of the emergency. I mean, the most important thing is we can pretty much take care of any emergency you can think of, trauma-wise or medical-wise, pre-hospital, that you can imagine. I mean, we can. Our scope of practice is it's a very wide scope of practice. We can do a lot of life-saving interventions, both medical and trauma-related, back here. I mean, it's just a doctor's office on wheels. It really. So thank you very much for both of you. So now I'm quitting from you, but I would like you to say something in my own language. I know you will feel That's fine. bored of Just- it. Certainly go ahead. Just be careful. It is. ওকে বন্ধুরা, এই ছিল অবস্থা। তো ওর নাম হলো মার্ক আর এর নাম হলো র্যান্ডি। তারা দুজনে আমাদেরকে খুব সুন্দর করে সব কিছু ঘুরে টুরে দেখালো। এটি হলো সেই স্ট্রেচার, যে কোনো বিপদের মুহূর্তে আপনারা যখন রাস্তাঘাটে এভাবে পড়ে থাকেন অসুস্থ হয়ে বা অ্যাক্সিডেন্টে রক্তক্ষরণ হচ্ছে বা চেস্ট পেইন, হার্ট স্ট্রোক করেছে, তো তখন তারা ছুটে যায়, দৌড়ে গিয়ে এই ধরনের স্ট্রেচ দিয়ে আপনাকে নিয়ে আসে। এখন এখানে তাদের এই যে এটা হলো ইকেজি মেশিন। তো আপনার হার্ট অ্যাটাক হয়েছে কি না, ব্লক কোথায় কী অবস্থায় আছে, এখানে তারা সেটা দেখতে পায়, দেখে হসপিটালের সাথে দ্রুত কমিউনিকেট করে। যদি কোনো কারণে আপনার হেলিকপ্টার প্রয়োজন হয় তাহলে তারা হেলিকপ্টার নিয়ে আসবে। আর এখানে সব যন্ত্রপাতি এখানে রাখা আছে। আর এটা হলো what is this for? Like communicating to. So that's the same computer that we have up front. I So see. we can have our patient care reports on there. So we write exactly what happened on the call and document what's going on. তো এই যে কম্পিউটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্সের ভিতরে, তো এটাতে তারা সেই পেশেন্টের আপডেট, মানে এই মুহূর্তে কি হচ্ছে, তার ইকেজি ইসিজি রিপোর্ট কি, সেগুলো দ্রুত তারা হসপিটালে পাঠায় এই কম্পিউটারের মাধ্যমে। তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই যে পাশে যে সিটগুলো রয়েছে, যদি কোনো কারণে পেশেন্টের সাথে তার নানা দাদি বাবা মা কেউ যদি আসতেছে বাঁচতে পারবে কিনা, তো বলে আসতে পারবে, তবে সচরাচর তারা নেয় না, কারণ তার এখানে কোনো প্রয়োজন নেই, যা করার এই প্যারামেডিক্স এই ছেলেগুলি করবে। তো এখন একটা মজার ব্যাপার হলো, আমি আপনাদেরকে বলি, ট্রাক থেকে নেমে যাই, কিছু জিনিস আমি আপনাদেরকে বলি এখানে। সেটা হলো
এই যে ছেলে দুটাকে আপনাকে দেখালাম, একজনের নাম আর নাম ছিল মার্ক, আরেকজনের নাম ছিল হলো র্যান্ডি। এরা কিন্তু প্রায় 2 থেকে 3 বছর ট্রেনিং নিয়ে তারা এই প্রফেশনে এসেছে। তো র্যান্ডির সাথে কথা বললাম, সেখানে জব করতেছে প্রায় 3 বছর ধরে। তো এদের বেতন আমি যতদূর জানি সেটা হলো 50 থেকে 60,000 ডলারের ভিতরে, বা এর চেয়েও বেশি হতে পারে। যত পূর্ণ হবেন ততই তাদের পয়সা। আর এখানে এটা হলো গভর্নমেন্ট জব। এখন গভর্নমেন্ট জব কি, এখন আমেরিকা তো 2 ধরনের সরকার চলে, একটা হলো ফেডারেল গভর্নমেন্ট আর একটা স্টেট গভর্নমেন্ট। তো এটা হলো স্টেট গভর্নমেন্টের অধীনে। ফেডারেল গভর্নমেন্ট এখানে কোনো নাক গলায় না। ফেডারেল গভর্নমেন্ট ব্যস্ত হলো আন্তর্জাতিক পলিটিক্স নিয়ে আর প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে। তো এটা হলো স্টেট জব, মানে সরকারি জব, যেটা বাংলা ভাষায় বলতে পারেন। তো 50,000, 60-70,000 ডলার স্টার্টিং বেতন তারা পেয়ে থাকে তো এই ধরনের জবগুলোতে। তো আমি আপনাদেরকে দেখালাম এটা হলো এক ধরনের অ্যাম্বুলেন্স, কিন্তু মজার ব্যাপার হলো এটা ফায়ার ডিপার্টমেন্টের অ্যাম্বুলেন্স। এর কারণ হলো যখন কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, তো গাড়ি যেমন আগুন ধরে যেতে পারে, ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি সেখানে যাবে, ঠিক তেমনই সেই পেশেন্টকে নেওয়ার জন্য আরেকটা গাড়ির প্রয়োজন হবে, যেটা অ্যাম্বুলেন্স, যেখানে তার ছোটোখাটো ট্রিটমেন্ট পর্যন্ত করানো সম্ভব। তো সেই অ্যাম্বুলেন্সের ভিতরে কিছুক্ষণ আগে আমি ছিলাম। তো যার ফলে ফায়ার ডিপার্টমেন্টের গাড়ি এবং অ্যাম্বুলেন্সের গাড়ি দুইটা একসাথে যায়, এবং হসপিটালের জন্য আলাদা আবার অ্যাম্বুলেন্স রয়েছে। তো যারা নাকি বাসা বাড়িতে নানান কারণে অসুস্থ হয়, তারা যখন কল করে তখন হসপিটাল থেকে অ্যাম্বুলেন্স যায়, তখন আবার এই অ্যাম্বুলেন্সগুলো যাবেন। এই অ্যাম্বুলেন্সগুলো যায় শুধুমাত্র ইসের জন্য, যখন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়। তো এখন আমি যে এই যে ট্রাকের আপনার ভিতরে নানান কিছু দেখালাম, এগুলো কিছুক্ষণ আগে মার্ক এবং র্যান্ডি দুইজনে আমাদেরকে সব কিছু সুন্দর করে বুঝে টুঝে দিল আপনাদেরকে। আসলে আমি নিজেও ভালো মতো বুঝিনি যেগুলো আসলে কোনটা কী কাজ করে, আসলে এত সময়ও নেওয়া যাবে না। তবে এই হলো আমেরিকার ফায়ার ট্রাকের এখানকার অবস্থা। আর উপরে যে লাডাটা ছিল প্রায় 75 ফুট। তো 75 ফুট কত উঁচু হয় এবার আপনি অনুমান করে নেন। 75 ফুটে আমার তো মানে 10তলা বিল্ডিংয়ে আপনারা উঠতে পারবেন যদি ভুল না করে থাকি। যদি ভুল করি তাহলে কমেন্ট করে জানেন। তো এই ছিল ভিতরের অবস্থা, সব যন্ত্রপাতি। এখন আমি তো আসলে জানি না এগুলোর নাম কি, তারপর আমি যতদূর আপনাদেরকে দেখাই। আপনারা যারা দেখছেন এই ভিডিওটা, যদি কোনো ফায়ার ট্রাকে কাজ করে থাকেন, ফায়ার রেস্কিউ টিমে, তো আপনারা নিশ্চয়ই জানবেন এখানে যা যন্ত্রপাতি দেখাচ্ছি এগুলো আসলে কি। তবে আপনারা কম বেশি শুনবেন যে আমেরিকার এই ফায়ার ফাইটার হলো পৃথিবীর মানে সবচাইতে ট্রেন্ড আপ, মানে কী বলবো, খুবই দক্ষ, যারা যে কোনো পজিশনে বা যে কোনো সিচুয়েশনে কাজ করতে পারে। তো তাদের জন্য এই ফায়ার ট্রাকটা ডিজাইন করা, এবং এক একটা ট্রাকের দাম উনি বলো $1.5 মিলিয়ন। যদি আমি গুগলে কিছুক্ষণ আগে দেখছি প্রায় মিনিমাম $7.5 লাখ। তো এখানে হলো ফায়ার ট্রাকের চাকার অবস্থা, বিশাল বড় বড় চাকা। আর হলো এটা হলো তাদের স্টিয়ারিং হুইল সিট, এখানে বসে তারা ড্রাইভ করে। তো এখানে বিভিন্ন কম্পিউটার লাগানো আছে, জিপিএস টিপি সব কিছু ওখানে আছে। আর উপরে মাথার নিচে ডাইনে বাই ওয়ারলেস আর ওয়্যারলেস। তো এখন বুঝতে পারছেন ভয়াবহ অবস্থা। তো এখানে চারদিকে বাতে হুইসেল টুইসেল জ্বালায়, তারা যখন রাস্তা দিয়ে যায় তো বুঝতে পারছেন রাস্তার সব গাড়ি টাড়ি তাদেরকে সাইড করে দেয়, যেমন বিকট শব্দে যায়। এটা হলো হাই প্রায়োরিটি যখন তারা রাস্তায় বের হবে এই ট্রাকে। আর এটা হলো ওয়াটার ট্যাঙ্ক, আর এই ওয়াটার ট্যাঙ্কের ভিতরে প্রায় 500 গ্যালন পানি। যদিও 500 গ্যালন পানি যথেষ্ট না, কিন্তু তারা এটা নিয়ে রওনা হয়। এখন যদি কোনো কারণে আশেপাশে পানি না থাকে, তো আমার মনে হয় 500 গ্যালন শেষ হওয়ার সাথে সাথে আরও দুনিয়ার ট্রাক পানি নিয়ে মনে হয় আসে। তো আর এটা হলো, যেহেতু আমি ভিডিওটা করছি নর্থ পোর্ট সিটি থেকে, আর সিটি অফ নর্থ পোর্টের বড় স্লোপ মানে সাইন টাইন লাগানো রয়েছে এখানে, যেহেতু তাদেরই প্রপার্টি, এটি স্টেট প্রপার্টি। তো একটা জিনিস আমার কাছে খুব মজা লাগলো, সেটা হলো তারা আমাকে কোনো আসলে বাধা দেয়নি এখানে ভিডিও করার জন্য, যেহেতু এটা একটা পাবলিক প্রপার্টি। যেহেতু এটা তারা ওই যে ওখানে বাতি জ্বালে আমাকে দেখাচ্ছে যে এখানে লাইটিংটা কীভাবে, আমি জানি না আপনার পিছনে স্পষ্ট দেখতে পাচ্ছি কিনা। তো যেহেতু এটা পাবলিক প্রপার্টি, এখন আমার ট্যাক্সের টাকাতে স্টেট গভর্নমেন্ট চলে। তো যার ফলে আমি তাদেরকে যখন জিজ্ঞেস করলাম যে আমাকে একটু ভিডিও করার সুযোগ, তো তারা আমাকে বাধা দেয়নি, খুব সুন্দর করে আমাকে হেল্প করছে। তারা ভিতরে বাইরে ডাইনে ভিতরে যা কিছু আছে সব কিছু দেখানোর জন্য। তো আমি নিজেকে খুব সৌভাগ্যবান মনে করছি আপনাদেরকে এই ধরনের একটি ভিডিও করতে পেরে। আমেরিকার ফায়ার ডিপার্টমেন্ট আজকে আমি দেখা দিলাম আমাদের হ্যালো ইউএসএ অথবা হ্যালো আমেরিকা যে ইউটিউব চ্যানেল দুটো রয়েছে, আমি জানি না কোনটা থেকে আপলোড করবো, দুইটা যে কোনো একটাতে আপনারা দেখে নিন। তো এই হলো অবস্থা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে যা দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে সেটা হলো আমেরিকার ফায়ার ফাইটার প্রায় আপনারা দেখে থাকেন টিভিতে, যেমন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন জায়গাতে, বিভিন্ন যে ড্রাই স্টেটগুলো রয়েছে সেখানে মানে কী বলে বোন ফায়ার হয়, মানে বন জঙ্গলে আগুন টাগুন ঝরতে থাকে। তো সেখানে আপনারা দেখেন হেলিকপ্টার নিয়ে কীভাবে ফায়ার ফাইটাররা যাচ্ছে। তারপরে যে এই ধরনের গাড়িগুলো যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো নিয়ে কীভাবে যাচ্ছে, সেই ফায়ার ফাইটারদের ইন্টারভিউ আমি আপনাদেরকে দেখালাম কিছুক্ষণ আগে। তিনটা ছেলে ছিল এখানে, একজনের নাম মার্ক, একজনের নাম র্যান্ডি, একজনের নাম আমি মনে করতে পারছি না। তো তারা সব কিছু আপনাদেরকে ভিতরে বাইরে যা কিছু পারছে সব কিছু আপনাদেরকে দেখালো। এবং ছেলেগুলো কত ইয়াং দেখছেন, একেবারে ক্লিন শেপ টেপ, কি হ্যান্ডসাম। তো তাদেরকে জিজ্ঞেস করলাম এই ধরনের মানে তোমরা সিচুয়েশনে কতবার পড়ছো, মানে ঘর টর ভাঙ্গা টাঙ্গা আগুন টাগুন লেগে গেছে, মানুষকে উদ্ধার করে নিয়েছে। তো তারা বললো যে প্রতি সপ্তাহে 2-4 বার তাদেরকে এইভাবে যেতে হয়। তো এখানকার চারপাশের পরিবেশ দেখে আমি যেটা বুঝলাম সেটা হলো যে বিশাল বড় দরজা, যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে একসাথে 3-4টা ট্রাক তারা বের করে যেতে পারবে, কোনো যানজটের তো প্রশ্নই ওঠে না।
আর যেভাবে ওয়েল ট্রেন করা মানে বুঝতে পারছেন 2 থেকে 3 বছর আমেরিকান ট্রেন নিতে হয়, তাদেরকে ট্রেনড আপ হতে হয় এই ধরনের জবে আসার জন্য। তো অন্য কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমেরিকাতে এই ধরনের ফায়ার ফাইটার যারা হয় তারা কী ধরনের ট্রেনিং নেয়, হয়তো সেই ট্রেনিং সেন্টারের আশেপাশে গিয়ে আর আমি অনুমতি নিয়ে সেই ট্রেনটা কীভাবে নেয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, যদি তারা আমাকে সেটা ভিডিও করতে দেয় আজকের মতো, আজকে যেভাবে সব কিছু খুলে খেলে আমাকে দিছে, যদি সেদিনও সেটা করে। তো এখানে আমি এগুলোই আমি আপনাদেরকে দেখলাম ফায়ার ফাইটার। তো এখানে ফায়ার ফাইটারে যে আছে যারা কাজ করে এরা কিন্তু প্যারামেডিক্স মানে অর্ধ ডক্টর, ছোটোখাটো মানে মেডিকেল টেস্টে তারা গাড়িতে বসে করতে পারে, আর তারা সেই দুঃসাহসিক আগুনের ভিতরে মানুষকে উদ্ধার করে নিয়ে আসে। এখন বাংলাদেশে যারা ফায়ার ফাইটার আছে আমি যতদূর জানি এই ফায়ার ফাইটাররা শুধু আগুনের ভিতরে গিয়ে কাজ করতেই অভ্যস্ত, কিন্তু এই অসুস্থ মানুষ রোগী যখন তারা নিয়ে আসবে তখন এটা তারা হ্যান্ডেল মনে হয় না করতে পারে। যদি আমি এটা ভুল করে থাকি আমাকে কমেন্ট করে জানেন এই ভিডিওটা নিচে। তো সম্ভবত তারা এই যে অ্যাম্বুলেন্স রয়েছে অ্যাম্বুলেন্সের ভিতরে হয়তোবা ডক্টর থাকে, হয়তোবা তাদের সাহায্য নিয়ে থাকে। কিন্তু আমেরিকাতে ফায়ার ডিপার্টমেন্টের যেসব ছেলেমেয়েরা কাজ করে তারা নিজেরাই এক একজন ফায়ার ফাইটার এবং নিজেরাই এক একজন প্যারামেডিক্স অর্থাৎ অর্ধ ডক্টর। এই যে কোনো সিচুয়েশনে অন্তত রোগীকে 20-30 মিনিট যে কোনো অবস্থায় বাঁচিয়ে রাখার জন্য যে টেকনোলজি তাদের দরকার সেটা তাদের ট্রাকের ভিতরে রয়েছে, অ্যাম্বুলেন্সের ভিতরে রয়েছে, যেটা সে আমাকে সব কিছু দেখালো। এখানে ইসিজি ইকেজি মেশিন থেকে নিয়ে শুরু করে সম্পূর্ণ কম্পিউটারাইজ করা অক্সিজেন দেওয়ার থেকে শুরু করে হাত পাও ভেঙে গেলে সেটাকে ঠিকঠাক মতো ওই স্ট্রেচের ভিতরে শুয়ে অন্তত হসপিটাল পর্যন্ত তাকে ট্রান্সফার করার জন্য যে ধরনের টেকনোলজি দরকার, যা যা ট্রেনিং তার দরকার, রক্তক্ষরণ বন্ধ করার জন্য মানে যা যা কিছু দরকার সব কিছুই এই ট্রাকটার ভিতরে রাখা রয়েছে। তো যার ফলে আমেরিকাতে এত দুর্ঘটনা ঘটলো সচরাচর কিন্তু মানুষ খুব কম মরে। কারণ হলে এই যে প্রিপারেশনের কারণ। এখন বাংলাদেশে একটা মানুষকে কোনো গাড়ির ভিতরে যদি দুর্ঘটনায় পড়ে সেখান থেকে টাইনা হাইসরা বের করতে করতে মানুষটা মারা যায়, কিন্তু এখানে মানুষের জীবনের অনেক মূল্য দেওয়া হয়। সেই মানুষটাকে কী করে ভিতর থেকে বের করে দ্রুত তাকে ট্রিটমেন্টে আনা হবে 5-10-20 মিনিটের ভিতরে, সেটা সব ধরনের টেকনোলজি এদের রয়েছে, কিন্তু বাংলাদেশে ক্ষেত্রে সেটা হয় না। তো যার ফলে বাংলাদেশে যারা কিনা এই ধরনের অ্যাক্সিডেন্টের মুখে পড়ে তো তারা ওই হসপিটালে যাওয়ার পর তাদের ট্রিটমেন্ট শুরু হয়, আর অর্ধেক পথেই রাস্তার পথে বহু মানুষ মারা যায়, যেটা আপনার পত্রপত্রিকায় দেখে থাকেন, নিউজগুলো দেখে থাকেন। কিন্তু এখানে হলো কমপ্লিট সিনারিও ভিন্ন। যদি তার কপালে মুখ লেখা থাকে তাহলে সে স্পট ডেড, আর যদি সে বেঁচে থাকে তাহলে এই যে ফায়ার ফাইটার প্যারামেডিক যে ছেলেপেলেগুলো আমি আপনাদেরকে দেখালাম তারা জান দিয়ে চেষ্টা করে তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই হলো আমেরিকা, এই হলো আমেরিকার সমাজ, এই হলো আপনাদের জর্জ ভাই, এই হলো আমেরিকার ফায়ার স্টেশন, এই হলো সব কিছু। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, আর এই ভিডিওর কোন অংশগুলো আপনাদের ভালো লেগেছে বা আর কী কী জানতে চান এই আমেরিকার ফায়ার ফাইটার্স বা ফায়ার ট্রাক ফায়ার স্টেশনের উপরে, তো আমাকে এই ভিডিওটা নিচে কমেন্ট করে একটু জানেন। আর এই যে কিছুক্ষণ আগে একটা কথা বললাম যে এই ফায়ার ফাইটাররা যেখানে ট্রেনিং নেয় সেই ট্রেনিং সেন্টারের উপর গিয়ে আমি একটা ভিডিও করবো আপনাদের জন্য। তো সেই ভিডিওটা যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ এই কমেন্ট করে আপনারা জানেন, আমাকে একটু উৎসাহ মানে এনকারেজ করেন। তাহলে পয়সা করি খরচ করে নিজে গাড়ি নিয়ে 100-200 মাইল ড্রাইভ করে আমি সেই ট্রেনিং সেন্টার পর্যন্ত যাবো, আপনাদেরকে সেই তারা কীভাবে ট্রেনিং নিচ্ছে এই ধরনের ফায়ার ফাইটার হওয়ার জন্য সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বাংলাদেশ সরকার যখন ভিডিওটা দেখবে, ইভেন আমার এই ভিডিওটা যখন আপনারা দেখছেন বাংলাদেশ থেকে, তো অনেক পার্থক্য আপনারা লক্ষ্য করবেন বাংলাদেশের ফায়ার ফাইটার, ফায়ার স্টেশন, ফায়ার ট্রাক, অ্যাম্বুলেন্স ইত্যাদি নানান জিনিসের সাথে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমাকে শেষ করতে হচ্ছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে চমৎকার কোনো কন্টেন্ট নিয়ে। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।